প্রতি বছরই 15ই আগস্ট কোথাও না কোথাও বাইক রাইডে যাওয়া হয়। এবছর সেইভাবে কোথাও যাওয়ার প্ল্যান ছিল না। 14ই আগস্ট রাতে হঠাৎ অভিষেক ফোন করলো, দাদা রাইডে যাবে নাকি? 1 ঘন্টা দূরে একটা দারুণ লোকেশন আছে, নদিয়া ডিস্ট্রিক্টে দেবগ্রাম ফরেস্ট। চারিদিকে ঘন জঙ্গল আর তার মাঝখানে রয়েছে একটা লেক। অভিষেকের কথা শুনে আমিও রাজি হয়ে গেলাম যাওয়ার জন্য। তারপরে আমি নিজে গুগল করে জায়গাটা ভালো করে দেখলাম। বাড়ি থেকে মাত্র 1 ঘন্টা দূরে এত সুন্দর একটা জায়গা আমাদের জন্য যে ওয়েট করে আছে সেটা অভিষেক না বললে হয়তো জানতেই পারতাম না। পুরো প্ল্যানটা রাজুদাকে বললাম, রাজুদাও না করতে পারলো না। রাজুদা আমাদের থেকে বড় হলেও ঘুরতে যাওয়ার হিড়িকটা আমাদের সবার একই রকম। কিন্তু এত সুন্দর জায়গায় শুধু ঘুরে চলে আসবো এটা আমি ঠিক মেনে নিতে পারছিলাম না। সেই জন্য আমি সবাইকে জানালাম আমরা যদি ওখানে গিয়ে ক্যাম্পিং করি তাহলে ব্যাপারটা কেমন হয়। ব্যাস বলা মাত্রই ব্যাপারটা আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। ক্যাম্পিংয়ের কথা শুনতেই সবার এক্সাইটমেন্ট ডবল হয়ে গেল। আর হবেই না বা কেন, এত সুন্দর জায়গায় ক্যাম্পিং করতে কার না ভালো লাগে। কিভাবে আমরা দেবগ্রাম ফরেস্টে পৌঁছালাম আর তারপর ক্যাম্পিং করে কতটা মজা করলাম এই সব কিছু নিয়েই থাকছে এই ভিডিও। দেবগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই আমাদের মুগ্ধ করেছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। এখন বাজে 9:07। এখন বেরোচ্ছি গোবরডাঙ্গার ব্রহ্ম সমাজ গেট থেকে। চলো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে 9:08 আর আজকে কিন্তু 15 আগস্ট 2024, 78th ইন্ডিপেন্ডেন্স ডে। তোমাদেরকে জায়গাটা বলে দিই, আমরা যাচ্ছি দেবগ্রাম। এখান থেকে খুবই কাছে, আমাদের গোবরডাঙ্গা থেকে জায়গাটা কিন্তু 44 কিলোমিটার, 1 ঘন্টা 12 মিনিট লাগবে। তাও জ্যাকেট ট্যাকেট পরে বেরিয়েছি, কারণ অভিষেক প্রচণ্ডভাবে বলছিল যে জ্যাকেট পরেই বেরোতে হবে, কারণ ও নতুন জ্যাকেট কিনেছে। ভালোও লাগছে জ্যাকেট পরে চালাতে, কারণ আজকে 15 আগস্ট। সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ওয়েলকাম টু মাই চ্যানেল ভিক্স উইন্ডো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের শর্ট ট্রিপে। আজকে কিন্তু আমরা ক্যাম্পিং করবো, ওখানে গিয়ে দারুণ মজা হবে। ভেতরের রাস্তা থেকে বেরিয়ে আমরা কিন্তু মেন রোডে উঠে গেছি। এই রাস্তাটা গিয়ে কানেক্ট হচ্ছে যশোর রোডে, গাইঘাটাতে গিয়ে যশোর রোডে মিশবে। আর গাইঘাটাতেই পেট্রোল পাম্প আছে, আগেও আমি এই রাস্তা তোমাদেরকে দেখিয়েছি। গাইঘাটা পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোল ভরে আমাদের জার্নি স্টার্ট করব। আর আমাদের বাইকের লাইন আপটা দেখাই। এখানে আছে অভিষেক হিমালয়ানে, আর এদিকে আছে রাজুদা আছে মিটিওরে, রাজুদা আর বিভাকরদা। আমরা এই 4 জন যাচ্ছি। জ্যাকেটটা পরে যখন দাঁড়িয়েছিলাম বেশ গরম লাগছিল, এখন কিন্তু বেশ সুন্দর ঠান্ডা লাগছে। আর কোনো বাইকারদের দেখতে পাচ্ছি না, আশা করছি পরে হয়তো দেখতে পাবো। স্কুলের স্টুডেন্টদের এইভাবে লাইন করে যেতে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। 15ই আগস্টে সকাল সকাল স্কুলে গিয়ে প্রথমে পতাকা উত্তোলন করে তারপরে এইভাবে লাইন করে যেতাম। সবশেষে স্কুল থেকে কলা ও মেরি বিস্কুট দিত। স্কুল থেকে বেরিয়ে সব বন্ধুরা মিলে একসাথে সারাদিন ঘুরে তারপর বাড়ি যেতাম। সত্যিই খুব ভালো ছিল ছোটবেলাটা। বন্দে মাতরম। এখন বাজে 9:18 আর আমরা পৌঁছিয়ে গেছি গাইঘাটা পেট্রোল পাম্প। সামনেই রয়েছে, এখান থেকে তেল ভরে তারপরে জার্নি কন্টিনিউ করব। দাদা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তেল ভরা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। এখন বাজে 9:25। এই ছোটো ছোটো কাজগুলোতে খুব টাইম কনজিউম করে নেয়, মানে যেমন এই তেল ভরাতে ট্যাঙ্ক ব্যাগ খুলতে হয়, এটা ওইটা করতে হয়। ট্যাঙ্ক ব্যাগ নেওয়ার কারণ হচ্ছে এর ভেতরে ক্যামেরা আছে, ড্রোন আছে, যার জন্য ট্যাঙ্ক ব্যাগ নিতেই হলো। আমি চাইছিলাম না এত জিনিসপত্র নিতে, কিন্তু কিছু করার নেই, একটা ভালো ভিডিও বানাতে গেলে এইগুলো নিতেই হয়। তো চলো, এই যে এটা হচ্ছে গাইঘাটা। আমরা ডান দিকে যাব। ডান দিকে এই রাস্তাটা কিন্তু যশোর রোড, ঠিক আছে? যারা কলকাতা থেকে আসবে তারা কিন্তু এই যশোর রোড দিয়েই আসবে। বাপরে, এই জায়গাটার রাস্তাটা অনেকটা নিচু। আর এখানে দেখতে পাচ্ছ স্বাধীনতা দিবসের জন্য কিন্তু এই র্যালি বেরিয়েছে। একটা অসাধারণ জায়গা আমরা যেখানে যাচ্ছি, খুবই সুন্দর একটা ফরেস্ট। দেবগ্রাম রানাঘাট স্টেশন থেকে বেশিক্ষণ লাগে না জায়গাটা, অ্যাকচুয়ালি রানাঘাটের পাশেই ফরেস্ট। তো আমরা ওখানেই যাচ্ছি। আর যশোরের এই গাছগুলো দেখো কত সুন্দর লাগছে।
আজকে কিন্তু দেখাচ্ছিল যে সকাল থেকে বৃষ্টি হওয়ার কথা, কিন্তু বৃষ্টি ফিষ্টি কিছুই হচ্ছে না। এখন কিন্তু বেশ গরম, তবে বাইক চালালে ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ, কারণ ঘাম হয়ে গিয়ে ঘামটা যখন হাওয়া লাগছে, ঘেমে যাওয়ার পরে যখন হাওয়া লাগে তখন কিন্তু বেশ ঠান্ডাই লাগে, সেই জন্য। যশোর রোড থেকে কিন্তু আমরা নহাটার রাস্তায় ঢুকে যাচ্ছি। এই বা সাইডে দেখো নহাটার রাস্তা ঢুকে যাচ্ছে, এই যে। তো আমরা এই রাস্তাটা নিয়ে নিচ্ছি, নহাটা যাওয়ার যে রাস্তাটা যশোর রোড থেকে ঢুকছে ওই রাস্তাটা ধরে নিলাম। কলকাতা থেকে দেবগ্রামের দূরত্ব 60 কিলোমিটার। বাইক অথবা গাড়িতে সময় লাগবে 2.5 ঘন্টা। আর যদি ট্রেনে করে আসতে হয় তাহলে শিয়ালদা থেকে রানাঘাটে এসে রানাঘাট থেকে 2 স্টেশন পর গাগনাপুর যেতে হবে। গাগনাপুর থেকে ফরেস্টের দূরত্ব 3 কিলোমিটার। টোটো অথবা অটোতে যেতে সময় লাগবে 10 মিনিট মতো। এখন বাজে 9:40 আর আমরা চলে এসেছি নহাটা বাজার। নহাটা বাজারের জ্যামটা ক্রস করে একটু এগিয়ে আসতেই একটা সুন্দর রাস্তা পেলাম। উফ, একটু শান্তি পেলাম মনে হলো। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে, দাদা রাইড স্টার্ট করব, প্রথমে কোন জায়গা দিয়ে স্টার্ট করব। সবার ইচ্ছা থাকে প্রথমে পাহাড়ে যাওয়ার, কিন্তু আমার মনে হয় একটু যদি খোঁজা হয় আমাদের আশেপাশেই অনেক ভালো জায়গা রয়েছে। যেরকম ধরো না এই রাস্তাটাই কতটা সুন্দর। এখন বাজে 10:52 আর আমরা এই মিষ্টির দোকান থেকে, এই নিমাই মিষ্টান্ন ভাণ্ডার, এখান থেকে কচুরি খেলাম, জল টল নিয়ে নিয়েছি। পাশেই চিকেনের দোকান ছিল, চিকেন নিয়ে নিয়েছি। এখান থেকে দেবাগ্রাম আর 4.7 কিলোমিটার, আর টাইম লাগবে 11 মিনিট। আমাদের মোটামুটি যা যা সরঞ্জাম নেওয়ার সব নেওয়া হয়ে গেছে। তো এবার আমরা জার্নি স্টার্ট করব। চলো। আর হালকা হালকা মেঘলা করে এসছে, বৃষ্টি কিন্তু আসলেও আসতে পারে। এই জায়গাটায় প্রচণ্ড কাদা। এই জায়গাটার নাম গাংনাপুর। ট্রেনে করে আসতে গেলে তোমাদেরকে এই গাংনাপুর স্টেশনেই নামতে হবে। দেবগ্রাম যাওয়ার রাস্তাটা কোনটা? একটা জঙ্গল আছে না, এইটা এইটা এইটা। আমরা একদম ভেতরের কাঁচা রাস্তায় ঢুকে গেছি। রাস্তা কিন্তু বেশ খারাপ, ভালোই, হ্যাঁ হালকা খারাপ। আর 4 মিনিট লাগবে, 1.4 কিলোমিটার। জঙ্গল দেখো, এরকম জঙ্গল তো আমাদের বাড়ির ওদিকেও আছে, বাট সেই যে ঘন জঙ্গল কিন্তু এখনও স্টার্ট হয়নি। দেখা যাক কতটা ঘন জঙ্গল পাই, কি হয়, কতটা কাদা থাকে। এখান থেকে দেখাচ্ছে বাঁ দিক, কিন্তু সোজা রাস্তাটা নিলেই মনে হয় ভালো হবে। ও দাদা, বলছি ওই ফরেস্টে যাওয়ার রাস্তাটা কোন দিকে গো? এই রাস্তাটা ভালো হবে? ঠিক আছে, থ্যাংক ইউ। আমার ডান দিকটা দেখতে পাচ্ছ, কিন্তু ঘন জঙ্গল। ওই 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 দারুণ লাগছে ভাই সাহেব। এই তো ওরা যেভাবে রাস্তাটা বলে দিল ঠিক সেইভাবেই ম্যাপও যাচ্ছে। আর কিছুটা দূর সামনে গিয়ে রাস্তাটা আবার এই যেখান থেকে ঢুকছে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ পুরো ঘন জঙ্গল। ওফ, বেশ ঠান্ডা ঠান্ডা। ও হো 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 হো। জঙ্গলের ভেতরে যাওয়ার রাস্তা কোনটা গো? আগে তো যাওয়া যেত, এখন পুরো বন্ধ। এখন পুরো বন্ধ। এখান থেকে তো ঢোকার কোনো অপশান নেই। তো যেটা ঠিক করলাম, এই রাস্তাটাই দিয়ে আমরা যেখান থেকে আসলাম ওখান থেকে ঘুরে একটা রাস্তা আছে। তো মানে জঙ্গলের ওপাশ থেকে যদি ঢোকা যায়, তো আমরা সেটাই চেষ্টা করছি। চলো দেখা যাক, লেটস গো। কাকিমা বলছি, জঙ্গলের ভেতরে ঢোকার রাস্তা কোন দিক থেকে গো? ওটা জল জমে আছে, এই দিক থেকে আছে বলছে। আরো গিয়ে একদম পুরো, হ্যাঁ চাপ নেই, এমনি যাওয়া যাবে তো। আচ্ছা আচ্ছা, চলো, বলছে তো যাওয়া যাবে, লেটস গো। কিছুটা দূর এগিয়ে বলছে একটা ইটের রাস্তা আছে। এই হচ্ছে রাস্তা, দেখি। চলো, এবার কিন্তু অফরোডিং আছে, অফরোডিং করতে করতে আমরা এগোবো।
হরিওম হরিওম। স্কেট করিস না বাবা, আমার সামনের চাকাটায় আর কিছু নেই। ওই হই হই বাপরে। ওই হই 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 হই, এই তো এখানেই করবো ক্যাম্পিং, দরকার নেই বেশি দূরে যাওয়ার। ও লাভলি কাকা, এই তো আরামসে ঢোকা যাচ্ছে। অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার। এবার কিন্তু স্লিপ কাটছে আমার বাইক। ও ভাই সাব, জঙ্গলের মধ্যে আমরা ঢুকছি, কি অসাধারণ লাগছে। তবে যদি খুব জোরে বৃষ্টি হয় এখান থেকে বেরোনোটাও চাপ হয়ে যাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ভালো লাগছে ভাই। উফ, লাভলি প্লেস ম্যান, দারুণ দারুণ, অসাধারণ জায়গা কাকা, অসাধারণ। সামনে চলো। এইটা হচ্ছে সেই লেকটা যেটা আমি দেখেছিলাম ভিডিওতে। হ্যাঁ, লেকটার পাশেই এখানেই সুন্দর ক্যাম্পিং করা যাবে। আমরা ভাবছিলাম ফার্স্টে যে ও পাশটায় করবো, বাট এই পাশটা আরও সুন্দর। এই জায়গাটায় ক্যাম্পিং করব, আর এই দিকটা বেশ দারুণ লাগছে। টেন্ট সেট করি, আমাদের বাইকগুলো সব এখানে রেখেছি। দেবগ্রাম ফরেস্টের নামটা শুনে প্রথমে ভেবেছিলাম কি জানি এই ফরেস্টে দেবতারা থাকে কিনা, কিন্তু না, পরে এই দেবগ্রামের ইতিহাস পড়ে জানতে পারলাম অষ্টাদশ শতাব্দীর আগে এই দেবগ্রাম ছিল জঙ্গলে ঘেরা। এই জায়গায় বাগদি বর্ণের অল্প কিছু লোকের বসবাস ছিল। অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে একটি ব্রাহ্মণ পরিবার উত্তরপ্রদেশ থেকে দেবগ্রাম চলে আসে। তার কয়েক বছর পর ইছাপুরের গোপাল বন্দ্যোপাধ্যায় ওই ব্রাহ্মণ পরিবারের এক মেয়েকে বিয়ে করে দেবগ্রামে থাকতে শুরু করেন। এরপর দ্রুত তারা তাদের জমিদারি ও সম্পদের বিস্তার ঘটান। ওই সময় বিভিন্ন এলাকা থেকে আরও অনেক লোক, প্রধানত ব্রাহ্মণ, এখানে এসে থাকতে শুরু করে এবং ধীরে ধীরে গড়ে ওঠে একটা গ্রাম। কিছু ব্রাহ্মণ এখানে বেদ অধ্যয়ন করছিলেন বলে মনে করা হয়, তাই ওই গ্রামের নাম হয় বেদগ্রাম। বহু বছর পর ধীরে ধীরে এই বেদগ্রামের নাম হয় দেবগ্রাম। ধীরে ধীরে জনবসতি বৃদ্ধি পেলেও 350 বিঘা জমি জুড়ে এই দেবগ্রাম জঙ্গল এখনও রয়েছে। এই বিশাল জঙ্গলের কেন্দ্রবিন্দু হলো এই লেক। এই লেকের জল সারা বছরই থাকে। ঘড়িতে এখন সময় 11:30। জঙ্গলটাকে এক ঝলক দেখার পর তারপরে আমরা ক্যাম্পিং স্টার্ট করলাম। ওয়েদার ফরকাস্টে 80% বৃষ্টি হওয়ার চান্স থাকলেও বৃষ্টি তখনও হয়নি। জঙ্গলের বাইরের টেম্পারেচার বেশি থাকলেও জঙ্গলের ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা। বৃষ্টির কথা ভেবে ওপর থেকে এই শেল্টারটা দিয়েছিলাম। এর আগে আমি পাহাড়ে ক্যাম্পিং করেছিলাম, জঙ্গলে এরকমভাবে ক্যাম্পিং করার অভিজ্ঞতা আমার প্রথম। খিদে পেয়ে গেছিল, সেই জন্য ক্যাম্পিং সেট করে আমরা স্টার্ট করলাম পকোড়া বানানো।
খিদে থাকলে যা হয়, পকোড়া কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল বুঝতেও পারলাম না। পকোড়া খাওয়া শেষ করে আমরা চিকেন কারি বানানো স্টার্ট করলাম। এখন বাজে 3:03 আর আমাদের রান্নাবান্না সব কমপ্লিট। আমরা চিকেন আর রাইস করেছি, তার আগে পকোড়া খেয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি। তো মোটামুটি বেশ ভালোই লাগছে। গরম একটু আছে, মাঝে সাঝে মেঘলা করছে, মাঝে সাঝে হাওয়া দিচ্ছে, আবার রোদ বেরোচ্ছে, কি হচ্ছে জানি না। আমরা কিন্তু ওয়েদার দেখেছিলাম যে আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু কোনো বৃষ্টির কোনো নামগন্ধ নেই। জানি না কেন সবাই গরমে হাঁসফাঁস করছে। সবাই এখানে আছি, বিভাকরদা, রাজুদা, ওখানে অভিষেক। বাড়ির থেকে 1 ঘন্টার ডিস্টেন্সে যে এরকম এত সুন্দর একটা জায়গা আছে, সত্যি কথা বলতে আমরাও জানতাম না। আমাকে একদমই, তাই না? সত্যি কথা বলতে অভিষেক ফার্স্ট আমাকে দেখিয়েছিল এই জায়গাটা, তারপরে আমি দেখেছিলাম, বাট হঠাৎ করে ভাবলাম যে এই জায়গাটা ঘুরে আসি। তো সেই হিসাবেই আর কি আসা, যে 15 আগস্ট কোথাও একটা যাই। ঘোরার জন্য খুব বেস্ট, হ্যাঁ বেস্ট জায়গায়, মানে একদিনের জন্য। মানে আমরা যেমন এই টেন্ট করছি ঠিকই, কিন্তু যদি বৃষ্টির জন্য আর কি টেন্ট এনেছি, বাট বৃষ্টি যদি ওয়েদার যদি বর্ষাকাল না থাকতো তাহলে কিন্তু টেন্ট আনতাম না, মানে দরকারই নেই। একটা ছোটো পিকনিক করে আরামসে চলেই যাওয়া যায়। তো আমরা সেটাই করবো, সন্ধ্যা হলে বেরিয়ে যাবো। লাগছে বলো? অসাধারণ জায়গা। আমি ভাবতে পারিনি যে আজকে তুই যে সকালে এত সুন্দর একটা সারপ্রাইজ দিবি, যে দেবগ্রামে যে এত সুন্দর একটা জায়গা আছে, সত্যি কথা ভাবতে পারিনি। কিন্তু একটা মিসিং, যেটা হচ্ছে আমার ছিপ। আমি মাছ ধরতে খুব ভালোবাসি, বাট সেটা আনতে পারিনি। অনেক 4-5টা দোকান ঘুরেছি, বাট একটা পাইনি। সরি, কিন্তু খুব ভালো লাগছে, এনজয় করছি। এনজয় করো, এবং ভিডিও যদি ভালো হয় সত্যি লাইক করো এবং সাবস্ক্রাইব করো। সত্যি এখানটায় এত সুন্দর একটা লেক মতো রয়েছে, তোমাকে দেখাচ্ছি। এখানটায় কিন্তু ওপাশটায় অনেকেই মাছ ধরছে। রাজুদাও বলেছিল মাছ ধরবে, কিন্তু ছিপটা আর আনা হয়নি। বিবেকদা কেমন লাগছে? ফার্স্ট টাইম এলি আমাদের সাথে, ক্যাম্পিং করলি। বিবেকদা অনেকক্ষণ ধরে চেষ্টা করেই যাচ্ছে আগুন ধরানোর, কিন্তু আমরা যেহেতু কেরোসিন তেল আনেনি, তো আগুন কিন্তু ধরছেও না। যাই হোক, চেষ্টা চলছে, চেষ্টা চলবে। অভিষেক? আর আমার তো অসাধারণ লাগছে এসে, মানে এই সবুজ, যে চোখে যে সবুজটা পাচ্ছি, ওটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। মানে সবকিছুর জীবনকে পাশে রেখে এই যে সুন্দর একটা প্রকৃতির মধ্যে বসে শান্ত পরিবেশে প্রত্যেকটা আওয়াজকে অনুভব করা, এটা অন্যরকম একটা শান্তি। ঠিক আছে, যদি কেউ এরকম এই শান্তিটাকে পছন্দ করো, অবশ্যই এই জায়গাটাতে ঘুরতে আসতে পারো। আমাদের ভাত রেডি, চিকেন রেডি, আমরা এবার খাবো আর একটু পরে। এখনো খিদে পাইনি, পকোড়া এতটাই খেয়ে নিয়েছি যে খিদে পাইনি। আমরা 1.5 কেজি চিকেন এনেছিলাম 4 জনের জন্য, সরি 1 কেজি 600 মতো। হ্যাঁ, তো মোটামুটি অনেকটা খেয়ে নিয়েছি। তো একটু পরে খাবো। অলমোস্ট 4টে বাজে আর আমাদের লাঞ্চ এখন স্টার্ট হচ্ছে, চিকেন আর রাইস। আমরা কিন্তু এখনো বৃষ্টি পাইনি, ঠিক আছে, সেই অনেকক্ষণ ধরে ওয়েট করছি, বাট বৃষ্টি তো পাইনি। তো ওই আর কি ব্যাপার। রাইস আর এটা হচ্ছে চিকেন। পাখির কিচিরমিচির ডাক, যেদিকেই চোখ যাবে শুধু সবুজ আর সবুজ। শান্ত একটা লেক, সব কিছু মিলিয়ে এক মায়াবী পরিবেশ। এই ফরেস্টে রয়েছে হিজল, শাল, সেগুন, বিভিন্ন ধরনের গাছ। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, আর রয়েছে বিষধর সাপ। বর্ষাকালে জঙ্গলের কিছু কিছু জায়গায় এরকম জল জমে থাকে, যা দেখতে অনেকটা সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের মতো লাগে। লাঞ্চ কমপ্লিট করে জঙ্গলটা ঘুরতে বেরিয়েছিলাম। আশেপাশে তাকিয়ে দেখি আলো ছায়ার খেলা চলছে। সত্যি 4 দেয়ালের মধ্যে থাকতে থাকতে আমরা ভুলেই গেছি কিভাবে প্রকৃতিকে অনুভব করতে হয়। আর সেই জন্যেই হয়তো প্রতিদিন আমরা কত না কত গাছ কেটে ফেলছি।
এখন বাজে 5টা, আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। আর আমরা একটু জাস্ট চিল করছি। ভাবছিলাম যে বৃষ্টি হয়তো একটু আসবে, বাট বৃষ্টি হালকা একটুখানি হলো ঝিরিঝিরি, বাট তারপরে আর বন্ধ হয়ে গেল। তো এখন একদম পুরো নিস্তব্ধ লেকই, যাই হোক। তো বেশ সুন্দর লাগছে এখন। তো মোটামুটি সন্ধ্যা হব করছে, আর একটু পরেই আমরা সব র্যাপ আপ করবো, করে বেরোবো। এখনও মোটামুটি কন্ডিশন এরকম, গরম লাগছে, খুব গরম লাগছে। বৃষ্টি হলে তাহলে একটু ঠান্ডা ঠান্ডা লাগতো, বাট এখানে শীতকালে আসলে কিন্তু খুব ভালোই লাগবে, উইন্টারে আসলে। যাই হোক, ঠিক আছে, আমরা এনজয় করলাম 15th অগস্টে এসে। এই যে এখন সময় হচ্ছে 5:52, 6টা। তো আমরা এখন বেরোচ্ছি আমাদের এই জায়গা ছেড়ে। টেন্ট সব গুটিয়ে বাইকে লোড করে নিয়েছি, আর অলমোস্ট সন্ধ্যা হয়ে এসছে, 6টা বাজে। মানে বাইরে এখনও দিন রয়েছে, বাট জঙ্গলের ভেতরে যেহেতু এখনও কিন্তু বেশ অন্ধকার হয়ে গেছে। আমরা স্টার্ট করছি, এখন বাজে 5:51। চলো বেরোনো যাক। এই জায়গাটা দেখো, পুরো জল, ও হো কি লাগছে, অসাধারণ। শীতকালে কিন্তু এই জায়গাগুলো সব শুকিয়ে যায়, বর্ষাকালে জল থাকে। এই দেখো, হেভি লাগছে। এই জায়গাটা একটু স্লিপ আছে। জয় মা। স্লিপ কাটছে হালকা, ঠিক আছে। ও হো দেখো গাইস, এই জায়গাটা দেখো, জাস্ট কি ড্রামাটিক লাগছে। উফ, রেকর্ড হচ্ছে তো, অনবদ্য লাগছে। জাস্ট দেখো এই জায়গাটা, উফ, অ্যামেজিং, হেভি লাগছে। চলো বেরোই। হই বেরিয়ে পড়েছি। একটা গরু বাঁধা, হ্যাঁ রে, গরু না আবার এগিয়ে আসে না, ঠিক আছে। আজকের গল্প তাহলে এখানেই এন্ড করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন এক জায়গার নতুন এক অ্যাডভেঞ্চারাস গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।